গ্রামাটিক্যালিটা হচ্ছে কমপ্লিমেন্ট। বোঝা গেছে? আর দুইটা করেন দেখি। He wrote a letter. আর যদি এভাবে লিখি, he wrote a letter, তাহলে দেখেন wrote এটা কি ভার্ব, ফায়ার বার্নস এটা কি ভার্ব। তাহলে দেখেন লেটার, হি এর সাথে লেটারের কোনো সম্পর্ক আছে? মানে এরকম যে হি তো একটা ব্যক্তি কিন্তু লেটার তো একটা বস্তু না, দুইটা আলাদা আলাদা সত্তা। তো দুইটা আলাদা আলাদা সত্তা, আবার দেখেন বস্তুবাচক জিনিস। এবং রোট লিখেছে, কি লিখেছে? লেটার। এখানে আবার দেখেন মাদার লাভস মি, মা ভালোবাসে। কাকে ভালোবাসে? আমাকে। তাহলে কি বা কাকে গুলো এরকম। এখন যদি বলেন ফায়ার বার্নস নাইসলি, ফায়ার বার্নস কি নাইসলি, তো কি দিয়ে এভাবে প্রশ্ন হয় নাকি? কি দিয়ে তো একটা বস্তু লাগতো, বা কাকে দিয়ে তো একটা ব্যক্তি লাগতো যে কাজ করতেছে না, এখানে তো কিচ্ছু নেই। তো দেখেন রোট এ লেটার, লিখেছে, কি লিখেছে? লেটার। দ্যাটস ওয়াই রোটটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? আর ফায়ার বার্নস নাইসলি, এইখানে আপনি দেখলেন যে এই পাশে তো নাইসলি আছে, কিন্তু ফায়ার বার্নস আগুনটা দাও দাও করে জ্বলতেছে, আবার খুব সুন্দর ভাবে। তো এখানে কি বা কাকে দেওয়া আছে না কিভাবে উঠতেছে সেটা দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে না, তো কিভাবে দেওয়া আছে বলে এখানে এর অবজেক্ট নাই। তাহলে অবজেক্ট না থাকলে কি আছে লাস্টে? কি আছে? কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট থাকলে এটা কি ভার্ব? কি ভার্ব? চলেন একটু রিভাইজ করে দেখে নি। সবাই লেখা হয়েছে না সব? একটু দেখে ফেলি। আমার আজকে ওইটা কই, পয়েন্টার মনে হয় ওইখানে রেখে এসেছি। আচ্ছা পরে নিচ্ছে। আচ্ছা দেখেন, তাহলে ভার্ব কি কি ইমপ্লাই করে? সবাই জোরে আনসার না দিলে কিন্তু খবর আছে। নেক্সট টাইম টেন্স মানে কি? এক্সেলেন্ট। আচ্ছা ডিডটা এখানে কি ভার্ব? প্রিন্সিপাল ভার্বের আরেক নাম। আচ্ছা শুডটা কি ভার্ব? এটার আরেকটা নাম। ওবেটা। আচ্ছা আই এম ইন ক্লাস 12 এটা কি ভার্ব? ওকে নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে হি ইজ গুড, এটা কি ভার্ব? মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। হি ইজ প্লেইং, ইজটা কি ভার্ব? আরেকটা নাম। প্লেইংটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা অবজেক্ট থেকে ভার্বকে যদি ভাগ করেন কয় ভাগ পান? একটা, দ্বিতীয়। আচ্ছা মাদার লাভস মি, লাভস কেন? অবজেক্ট আছে না নাই? অবজেক্ট আছে। The door opened automatically, opened কি ভার্ব? অবজেক্ট আছে না নাই ওপেন্ড এর? এই কারণে এটা কি ভার্ব? তাহলে অবজেক্ট না থাকলে কি থাকে এখানে? কমপ্লিমেন্ট। আচ্ছা হি রোট এ লেটার, রোট ট্রানজিটিভ। আচ্ছা আর ফায়ার বার্নস এটা, এটার অবজেক্ট আছে? নাই। এইভাবে বুঝে বুঝে পড়তে হবে এবং যত কোয়েশ্চেন আছে দেখে বুঝতে হবে। এবং ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দেখলে ছেলেপেলে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার তো কিছু নেই, আগে দেখতে হবে যে বস্তুবাচক কিনা, কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হচ্ছে না, বস্তু বা যে ব্যক্তিটা সরাসরি জড়িত না সে আছে কিনা। এটা না থাকলে বাদ বাকি যাই থাকুক, কখন, কিভাবে, কোথায়, কেমন, সবগুলো কমপ্লিমেন্ট। ওকে চলেন নেক্সট পোর্শনে যাই। 8টা হচ্ছে। হ্যাঁ ক্লাস কি বোরিং লাগছে গাইস? ওকে আমার তো রান্নার কথা আপনাদেরকে বলেই দিলাম শুরুতে, কিন্তু জানেন আমি কিন্তু আবার টেস্ট ভালো করতে পারি। মানে ধরেন খাবার অনেক সময় চেহারা দেখে বোঝা যায় যে ভালো হয়েছে বা খারাপ হয়েছে। আবার টেস্টে দেখা যায় যে টেস্ট করলে মানে কেউ যদি ধরেন রান্না করে আমি বলতে পারি যে এটা দিলে ভালো লাগবে, কিন্তু হ্যাঁ খালি রান্নার ওই অভিজ্ঞতাটা নাই কারণ করা হয়নি। কিন্তু একটা জিনিস আমার মনে হয় যে কোনোদিন যদি রান্না শিখি ভালোই রান্না হবে। হ্যাঁ এখন দেখা যাক কি হয়। কিন্তু
শেখা তো বাবারে বাবা, এ দেখেন পড়ালেখা শিখে এই যে পড়াচ্ছি, এখনো শিখতে আছি। এই যে আইন নিয়ে কাজ করবো বলতেছি, তো আইন তো শেষ হচ্ছে না, শেখা শেখা শেখা, তখন কত কি শিখবো জীবনে। তো ওই কারণে মেসেজে ভয় লাগে। কিন্তু হ্যাঁ, আরেকটা জিনিস যে আমার দিক থেকে বলি, তো রান্না না পারাটা এটা একটা ব্যর্থতা, এটাও শিখতে হবে। কারণ কি, বিপদে যদি পড়েন তখন, হ্যাঁ তাহলে তখন খাবেন কি। তো এই বিষয়টাও একটু থাকলে ভালো, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। অনেক মেয়ে এখন বলে আমি রান্না পারি না, তো ছেলে হিসেবে এটা খারাপ রান্না না পারাটা, অবশ্যই মেয়েদেরও রান্না না পারা তো অবশ্যই উচিত না। তো আপনারা যে টেকনিক্যাল দিকগুলো, যেমন আমাদের এই দেখেন রান্না শিখে না আমাদেরকে একটু গাড়ি চালানো, একটু বাইক চালানো বা একটু পৃথিবী দেখা, এগুলোতে ফেলে দিত যাতে আমরা শিখতে পারি। তো আপনাদেরও একটু ছোট ছোট করে যেগুলো যেগুলো দরকার আছে আগে ওগুলো করবেন। আর হ্যাঁ, সবই পারলে তো ভালো, যেমন আমার ওয়াইফেরও ড্রাইভিং লাইসেন্স আছে। তো এরকম। আচ্ছা, যদিও ওইটার কথা বললে আবার এখানে ভাইরাল হয়ে যাবে, বলা যাবে না ভাই ভিডিও। আর ভিডিওতে আমার একটা খুব মজার জিনিস লাগে, জানো, এটা আমাদের জাতি হিসেবে বা এটা মানুষের সাইকোলজি হিসেবে, ভালো কথা বলেন বা ভালো যাই বলেন, ওটা জীবনেও ভাইরাল হবে না, জীবনেও না। একটা নেগেটিভ কিছু যাক ভাই, মিলিয়ন পিছে দেখবেন এম। তো কি আর করা যাক, বাদ দি, ওদিকে না যাই, এদিকে আসি 9। সো ওইখান থেকে আমরা আবার আরেকটা জিনিস শিখেছি, যে এই যে কিভাবে কোন জায়গায় সংযত থাকতে হয়, কি বলতে হয়, কি করতে হয়, এই তো এগুলো দরকার। কারণ আসলে এই যুগ যত বাড়বে আপনাকে তত বেশি ইন্টেলিজেন্ট, তত বেশি অন্যরকম, তত বেশি স্মার্ট হতে হবে। ওকে, আচ্ছা 8 নাম্বার 9। ওকে, এখন নাম্বার 9 আমরা যেটা দেখবো, ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ ভার্ব তো শিখলাম। এবার আমরা দেখবো, আমরা লিঙ্কিং ভার্ব চিনি না, গত ক্লাসে করাইছি না লিঙ্কিং ভার্ব। তাহলে এখন যদি বলি যে হি feels bad, আর টেনে যদি বলি he feels his wife, আবার you are a leader, তাহলে এই যে এগুলো কি ভার্ব বলতে পারবেন? এই যে আবেগে বিবেক হারাই দিচ্ছেন, এইভাবে বিবেক হারানো যাবে না। যেমন দেখেন, হি ফিলস ব্যাড, ব্যাড এটা অবজেক্ট না কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট। এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, কারণ লিঙ্কিং ভার্বের পর সবসময় অ্যাডজেক্টিভ বসে। তাহলে ফিলসটা কি? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব বলে এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ইনট্রানজিটিভ, কারণ এটা একটা কমপ্লিমেন্ট। এবার আসেন, হি ফিলস হিজ ওয়াইফ। আচ্ছা, এখানে ওয়াইফ কি মানে ফিল করার কাজ কি ওয়াইফ করছে? ও করছে। তো তাই যদি হয়, ওয়াইফ তো এখানে ইনডিরেক্ট অবজেক্ট, তাহলে এখন যদি কোনো ভার্বের ইনডিরেক্ট অবজেক্ট থাকে তাহলে কি ও লিঙ্কিং ভার্ব হয়? তাহলে এটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। এটা একটু মনে রাখেন, তাহলে এভাবেও প্রশ্ন আপনাদের কাছে আসতে পারে। তারপরে দেখেন, ইউ আর এ লিডার, তাহলে আরটা কি ভার্ব? এটা তো আমরা পড়ছি যে এখানে মেন ভার্ব হিসাবে বলবো, কিন্তু মেন ভার্বের পর এটাকে আর কি নাম দেওয়া যায়? আমরা কি পড়েছিলাম যে বি ভার্ব অনুযায়ী, বি ভার্ব থাকলে ওগুলো কি ভার্ব হয়? বি ভার্ব থাকলে এম ইজ আর ওয়াজ ওয়ার হাবি জাবি যদি থাকে, এবং এই যে এখানে সে কি, সে লিডার, ওইটা এটার সাথে এটাকে যুক্ত করে দেয়, তাহলে এটাও একটা লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব বলে এটার কি অবজেক্ট আছে না নাই? করেন কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন? একটা জিনিস অবজেক্ট, এটাই আপনাদেরকে যে বলেছিলাম না ক্লাসে, যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আপনি অবজেক্ট বানিয়ে দেবেন, কিন্তু এইটাই বানানো যাবে না। কিভাবে বানানো যাবে না দেখেন, ইউ আর লিডার, একেই তো আপনি লিডার বলছেন না অন্য কাউকে বলছেন? একে লিডার বলেছেন না, তাহলে ইউ নিয়ে যদি তথ্য দেয় তাহলে ওটা কমপ্লিমেন্ট। আর ইউ থেকে যদি আলাদা কোনো বিষয় থাকে সেটা অবজেক্ট। আই এম এ টিচার, আমি তো টিচার, তাহলে টিচারটা কি আর অবজেক্ট হলো? আমাকে নিয়ে তথ্য দিল বলে কমপ্লিমেন্ট হলো, এটাও
কমপ্লিমেন্ট। আর প্রতিটা অ্যামিজ আর ওয়াজ ওয়ার হাবি জাবি যা থাকে ওটা আসলে লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয় আর পরে কমপ্লিমেন্ট বা তথ্য দেয়। মাথায় ঢুকছে সবার? আচ্ছা, এরপরে আসি। তাহলে লিঙ্কিং ভার্ব চিনলেন, এবার আরেকটা ভার্ব চিনাই, সেটা হচ্ছে নাম্বার 12, হি ওয়েন্ট ম্যাড। ওয়েন্ট মানে কি বলেন তো? কিন্তু এখানে কি হয়েছে? হওয়া হয়ে গেছে না? তো ভার্বের যখন মিনিং চেঞ্জ হয়ে যায় তখন ওই ভার্বকে বলে COPULATIVE, কপিউলেটিভ ভার্ব। ভার্বের যখন মিনিং চেঞ্জ হয়ে যায় ওইটাকে কি বলে? কপিউলেটিভ ভার্ব। আর যদি এরকম হয় যে ইট ইজ গ্রোয়িং ডার্ক, তাহলে আরো অন্ধকার হচ্ছে, যদি স্টেটের পরিবর্তন বোঝায়। কিসের পরিবর্তন? STAT, স্টেট এর পরিবর্তন, তখন এটাকে বলে ইনকোহেটিভ ভার্ব। তাহলে দেখেন দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে ভার্বের যখন যে মানেটা হওয়ার কথা ছিল ওই মানেটা না হয়ে অন্য মানে হচ্ছে, যেমন ওয়েন্ট মানে যাওয়া হয়ে গেল হওয়া, তখন ওই ভার্বটাকে কি বলি? কপিউলেটিভ ভার্ব। এবং দেখেন কপিউলেটিভ ভার্ব, এই ম্যাড, বলেন তো এই ম্যাড অবজেক্ট কিনা? আবার মারামারি করতে পারেন, কিন্তু যারা চালাক ওরা আর মারামারি করবে না, কারণ একবার শিখাই দিচ্ছি এটা অবজেক্ট না। কারণ কি? সেই তো ম্যাড, তাহলে এর তো বস্তু টস্তু না, ওকে নিয়ে তথ্য। তাহলে যদি তাই হয় এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ ভার্ব? কপিউলেটিভ ভার্ব ও ইনট্রানজিটিভ। আর ইট ইজ গ্রোয়িং ডার্ক, ডার্কটা কি? অবজেক্ট। এটাও তো কমপ্লিমেন্ট, এই কারণে এই ইনকোহেটিভ ভার্ব আপনার ইনট্রানজিটিভ ভার্ব। ওকে। আর গ্রোয়িং মানে যে একটা হচ্ছে এই যে স্টেট চেঞ্জ হচ্ছে, যেমন দেখেন দ্য অ্যাপেল হ্যাজ রাইপেন্ড, মানে অ্যাপেলটা পেকে গেছে। তো পেকে গেলে এটা তার পাকা অবস্থার কথা বলতেছে, বা যে রাইপেন্স বা পাকতেছে। তো এরকম যে স্টেটের যে পরিবর্তনটা হচ্ছে, একটা তো কাঁচা আপেল ছিল ওইটা পেকেছে, তো এই স্টেটের পরিবর্তন হলে যদি ভার্ব গুলো থাকে ওগুলোকে আপনারা ইনকোহেটিভ ভার্ব লিখে দেবেন। আর যেখানে যে হি গো অ্যাস্ট্রে, নষ্ট হয়ে গেল, তো গো মানে তো যাওয়া, কিন্তু এখানে তো নষ্ট হয়ে গেল, ভার্বের মিনিংই চেঞ্জ হয়ে গেছে, তখন ওই ভার্বটাকে কি বলবেন? কপিউলেটিভ ভার্ব। ওকে, 13 বোঝা গেছে সব? চলেন তাহলে কপিউলেটিভ বুঝতে পারলে কগনেট বুঝবো। নাম্বার 14 দেখবো হচ্ছে he dreamt a wonderful, কি গরম লাগছে নাকি? কি ব্যাপার, একই জায়গায় ঠান্ডা আবার গরম? 27, হ্যাঁ 27-এ চললে কিছু একটু গরম লাগে, কিছু একটু ঠান্ডা লাগে, অ্যাডজাস্ট ইট। আর 26-এ দিলে এরকম হইতে পারে যে কারোর একটু বেশি ঠান্ডা লাগবে। যাক, আপনাদের ভাগ্য যে দেখেন গরমের দিনে আপনারা বলতে পারছেন গরম লাগছে, ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, আর আমরা গরমের মধ্যে এখনো অনেক জায়গায় এরকম হয়, বা এটা টুসটুস করে খালি কি ঘামি, এবং পড়াশোনা ওইভাবেই করেছে। তো আপনাদের যে যুগ চেঞ্জ হয়েছে, ফ্যাসিলিটিস বেড়েছে, তো আপনারাও নিজেদেরকে আরো আপগ্রেড করবেন, এটাই আমাদের চাওয়া, ঠিক না? কারণ দেখেন ওই সময় যদি আমার ইউটিউব থাকতো তাহলে তো আমি ম্যাগিটা করেই ফেলতাম, ঠিক না? তা এখন আপনারা তো এই জিনিসগুলো পাচ্ছেন, তাহলে আপনারা তাহলে কি হওয়া উচিত চিন্তা করবেন। হ্যাঁ, এখন তো সব রেডিমেড না, টাকাও তো দিয়ে যেত না, আমাকে সবসময় অভাবে রেখেছে। কারণ এটা দিয়ে একটা জিনিস, যে ধরেন অভাবে থাকলে না আপনি বুঝতে পারবেন যে আপনি কি করতে হবে, কোথায় যেতে হবে, কি হবে। কিন্তু আপনি যদি যা চাচ্ছেন তাই পেয়ে যান সবসময়, তাহলে না আপনি পৃথিবীটাকে চিনতে পারবেন না। কারণ পৃথিবীটাকে অভাবে চেনা যায়, অনেক সুখের মধ্যে পৃথিবী চেনা যায় না।
তো হচ্ছে আপনারাও যখন বড় হবেন বা এরকম, বা মা বাবা বা যে ভাই বোন, ওদেরকে একটু ফিল করতে দিবেন পৃথিবীটাকে, তাহলে ও পৃথিবী চিনবে বা ওরকম মানুষ হবে। ও যদি ফিলই না করে তাহলে ও ওরকম হতে পারবে না। আচ্ছা, হি ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম, এটার বিষয় দেখেন, ড্রিম একটা ভার্ব, তাই তো, কিন্তু এখানে ওর যে অবজেক্ট ওইটা আবার ড্রিম, কিন্তু আবার এই ড্রিমটা কি আসলে অবজেক্ট না, কারণ ওর স্বপ্ন কেমন ছিল সেটা বলতেছে, খুব সুন্দর স্বপ্ন ছিল। তো এটাও কিন্তু কমপ্লিমেন্ট। তো যেই ভার্ব একই রকম কমপ্লিমেন্ট নেয় তাকে কগনেট ভার্ব বলে। তাহলে যে ভার্ব একই রকম কমপ্লিমেন্ট নেয় তাকে কি বলে? কগনেট ভার্ব। তো এরকম আরেকটা এক্সাম্পল দিতে পারি, হি স্লিপস আ সাউন্ড স্লিপ, ঘুমায়েছে সেই ঘুম। এখন যদি তাই হয় তাহলে ঘুম আর এই ঘুম একই জিনিস না? তাহলে এই যে এই স্লিপসটা কি ভার্ব? হি র্যান এ গ্রেট রেস, মানুষ দৌড়ায় কোথায়? রেসে না? তো বলতেছি হি র্যান এ গ্রেট রেস, র্যানটা কি? কগনেট ভার্ব। তাহলে এই যে এগুলো এগুলো সবকে কি বলে? সিওজি সিওজিএনএটি, কগনেট ভার্ব। তাহলে কগনেট ভার্বকে দেখলাম, এবার চলেন আমরা কয়েকটা মডাল ভার্ব দেখি। যেমন আই উইল গো দেয়ার, she would go there, it must have rained। আর এগুলোকে আমরা দেখেন উইল, উড, মাস্ট, হ্যাভ, V3, এখানে এগুলোর পর উইল বা উড এগুলোকে মডেল ভার্ব বলে না? তো এগুলোর পর V1 বসে, কি বসে? V1। কিন্তু মাস্ট হ্যাভ বা উড হ্যাভ, কুড হ্যাভ এগুলো থাকলে কি বসে? হ্যাভ থাকলে মনে রাখবেন V3 ছাড়া হ্যাভ থাকে না। তাহলে উইল বা উড এগুলোর পর V1, কিন্তু মাস্ট হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ এগুলোর পর V3। আরেকটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, এই যে এখানে দেখেন আমি ইচ্ছা মতো উইল আর উড কি লিখতে পারি? ইচ্ছা মতো উইল বা উড লেখা যায় না। তাহলে কিভাবে উইল বা উড, ক্যান বা কুড ইউজ হয়? রাইট, উইলের বিষয়টা আপনারা ইউজ করবেন যদি আগে পাশে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে। কি টেন্স? যেমন ইফ হি কামস আই উইল গো দেয়ার, তখন উইলটা পারফেক্ট। ইফ হি কেম শি উড গো দেয়ার, তাহলে কেম আছে না বলে এখানে উড হবে। তার মানে উইল বা উড দেখতে একই লাগলেও টেন্সের উপর ডিপেন্ড করে উইল বা উড বসবে। আর এইখানে অবশ্যই মাস্ট হ্যাভ এর পর কি দিতে হবে? V3 দিয়ে ইউজ করবেন। এগুলো সবগুলো ভার্বকেই আমরা একসাথে কি ভার্ব বলি? মডেল অক্সিলারি অর মডেল ভার্ব, এই তো। এবার আসেন আপনাদেরকে আর দুটা ভার্ব চেনাই। যেমন need, dare, used to, need, dare, used to। তো এগুলোকে বলা হয় হচ্ছে সেমি মডেল। তাহলে এরা মডেল অক্সিলারির মতোই, কিন্তু আবার একবারে ডিরেক্টলি মডেল অক্সিলারি না। ডেয়ার মানে জানেন? ডেয়ার, ইউ ডেয়ার নট ডু ইট, হাউ ডেয়ার ইউ ডু ইট, রাইট? তার মানে এত সাহস, মানে ধৃষ্টতা, এটা বোঝাতে ডেয়ার বসে। কিন্তু ডেয়ার এর পর সবসময় V1। ইউ ডিড নট ডু ইট, আই নিড এ পেন, তাহলে নিডের ক্ষেত্রেও V1 বসে। তাহলে এগুলোর পর কি বসে? V1। যেমন he used to take coffee, ঠিক আছে? বা এখানে একটু লিখলাম, he used to take coffee না লিখে যদি এভাবে আসি, he is used to write a letter, তাহলে
এখানে দেখেন ইউজড টু যদি থাকে তখন V1, ঠিক আছে, আর am is আর was were এর পর যদি used to থাকে তখন আর V1 হয় না, কি হয় জানেন? এইটা বসে, তাহলে হি ইজ ইউজড টু রাইটিং আ লেটার। তাহলে বুঝেন ইউজড টু থাকলে কি হয় V1, আর am is আর was were এর পর যদি used to থাকে তাহলে কি হবে রাইটিং। আর I need not do it, তাহলে need থাকলেও V1। How dare you do it, তাহলে dare থাকলেও V1, ঠিক আছে। বা এভাবেও হয় যে I need to do the work, তো এখানেও to এর পর do ই হচ্ছে। তো need গুলো থাকলেই V1, কিন্তু খালি মনে রাখবেন used to এমন একটা ভার্ব, used to মানে V1, কিন্তু am used to হলে কি হবে verb plus ing। আচ্ছা একটু রিভাইজ করে দেখি কে কি শিখলাম না শিখলাম বুঝি। Are you ready guys to give the answers? Are you ready guys? Yes. Are you ready? Yes. এই তো দেখেন এখানে সিম, লুক, ফিল এগুলোকে কি ভার্ব বলে? এত আসছে কি ভার্ব বলে? আচ্ছা এরপরে যদি এভাবে আপনাদেরকে জিজ্ঞাসা করি am is আর was were কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পর কোন পার্টস অফ স্পিচ বসে? অ্যাডজেক্টিভ বসে। এগুলো এই লিঙ্কিং ভার্বের পর অবজেক্ট না কমপ্লিমেন্ট বসে? কমপ্লিমেন্ট। তাহলে হি ফিলস ব্যাড এটা কি? এটা কোন পার্টস অফ স্পিচ? ফিলসটা কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। আচ্ছা ঠিক আছে, ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ইনট্রানজিটিভ। হি ফিলস হিজ ওয়াইফ, ওয়াইফটা কি সাবজেক্ট না অবজেক্ট না কমপ্লিমেন্ট? কি অবজেক্ট না কমপ্লিমেন্ট? অবজেক্ট, কারণ দেখেন এখানে ওয়াইফটা ফিলের কাজ তো করতেছে, তাহলে ওয়াইফটা গৌণ ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে এটা যদি অবজেক্ট হয় তাহলে এটা কি ভার্ব? ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ। ইউ আর এ লিডার, আরটা কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। তাহলে লিডারটা কি কমপ্লিমেন্ট না অবজেক্ট? কমপ্লিমেন্ট। হি ওয়েন্ট ম্যাড, ওয়েন্টটা কি ভার্ব? কপিউলেটিভ ভার্ব। কপিউলেটিভ ভার্ব কখন হয়? যখন এই ভার্বটা একই থেকে যায় না ভার্বটা চেঞ্জ হয়ে যায়? চেঞ্জ হয়ে গেলে কি ভার্ব হয়? কপিউলেটিভ। চেঞ্জ হলে কি ভার্ব হয়? কপিউলেটিভ ভার্ব। এবার আসেন স্টেটের যখন পরিবর্তন দেখায়, মানে একটা জায়গা থেকে চেঞ্জ হচ্ছে, স্টেট যখন চেঞ্জ হচ্ছে তখন ওইটা কপিউলেটিভ না ইনকোহেটিভ? ইনকোহেটিভ। স্টেট পরিবর্তিত হলে ইনকোহেটিভ ভার্ব। এবার আপনারা যদি এরকম হয় যে ভার্ব ওই একই রকম অবজেক্ট নিবে না কমপ্লিমেন্ট নিবে? একই রকম কমপ্লিমেন্ট যদি নেয় তো ওই ভার্বটাকে কি বলা হয়? কগনেট ভার্ব। যদি বলি যে she sings a nice song, এই সংটা অবজেক্ট না কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট, কারণ সে কি গেয়েছে ওটাই বলতেছে। তো তাই যদি হয় তাহলে সিংটা কি ভার্ব? কগনেট ভার্ব। সিংটা কি ভার্ব? হি ran a race, ranটা কি ভার্ব? কগনেট ভার্ব। এবার আসেন উইল এর পাশে কি বসে? উড এর পরে মাস্ট হ্যাভ বা কুড হ্যাভ এগুলোর পরে উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুড এগুলোর পর কোন ভার্ব বসে? V1, V2, V3? V1। আচ্ছা তাই যদি হয় নিড, ডেয়ার, ইউজ টু এগুলোকে কি বলা হয়? সেমি মডেল বলা হয়। আচ্ছা সেমি মডেল বলা হলে যদি বলি আই ইউজ টু রাইট না আই ইউজ টু রাইটিং? আই ইউজ টু রাইট, কারণ কি আই এর পরে এম টাম কিছু নাই। কিন্তু যদি এরকম হয় যে দে ওয়ার ইউজ টু টেকিং টি নাকি দে ওয়ার ইউজ টু টেক টি? কারণ কি ওয়ার আছে, রাইট? আচ্ছা ইউ ডেয়ার নট ডান ইট না ইউ ডেয়ার নট ডু ইট? ডু ইট। ডেয়ার কি ভার্ব? সেমি মডেল। নিড? আচ্ছা ইউজ টু? আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন এতদূর তো আমরা গেছি। এবার আমরা যেটা দেখব, বাহ টাইম আছে, টেন্স দেখাতে পারবো। এখন আমরা যেটা দেখব এটা হচ্ছে জিরান্ড এন্ড প্রেজেন্ট পার্টিসিপল। কি কি? চলেন যাই।
সো এই কিছু কি বোঝা যাচ্ছে না, কোনো সমস্যা? আচ্ছা দেখেন, জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে যদি কথা বলি, একটা জিনিস ক্লিয়ারলি বুঝে ফেলেন আপনারা, যে জিরান্ড মানে নাউন, প্রেজেন্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। জিরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে সমস্যাটা হচ্ছে এই নাউনের অ্যাডজেক্টিভ কিন্তু দুটাই তো ভার্ব প্লাস আইএনজি, তাহলে তো বের করা কঠিন যে কোনটা নাউন আর কোনটা অ্যাডজেক্টিভ। আর টিচার ওইখানে যে আপনাদেরকে আঘাত করবে যে একই ভার্ব প্লাস আইএনজি দিয়ে বলবে এবার বল, আবার প্রশ্ন রাখবে এভাবে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ। তো দেখে মনে হবে আপনার ভার্বও হবে, নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, তিনটাই আনসার। তো এটা যাতে না হয় এটা বোঝার জন্য আমি ক্লাসে একটু ভালো করে বলে দিচ্ছি, যে কয়েকটা জিনিস বলবো এই কয়েকটা জিনিস নোট করবেন। ওকে, প্রথমত জিরান্ড যদি দেখেন এইভাবে যদি লিখি আমি যে বার্কিং ডগস seldom bites, তাহলে বার্কিং ডগ সেলডম বাইট। তো এখানে বার্কিংটা কোন পার্টস অফ স্পিচ, বা প্রশ্ন এভাবে আসবে যে ধরেন পিলিং অনিয়ন্স, পিলিং মানে জানেন? মেক্স মি ক্রাই, পিলিং মানে জানেন আপনারা? পিলিং মানে অনিয়ন ছিলা, তাহলে অনিয়ন ছিলতে গেলে ভাই চোখ দিয়ে পানি আসবেই। আর এদিকে বার্কিং ডগস মানে যে ঘ্যাও ঘ্যাও করে। তো এখন দেখেন দুইটাই তো আইএনজি, আবার দুইটা সাবজেক্ট হিসেবে আছে, কিন্তু এখানে একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে চিনবো কি করে? দেখে তো একই লাগছে। তাহলে এদিকে চিনার উপায় এরকম, দেখেন যদি হেড ওয়ার্ড এভাবে দুইটাই ভার্ব প্লাস আইএনজি থাকে, তখন পরের ওয়ার্ডটা যদি এইভাবে নাউন পান, এই যে ডগস অনিয়ন সেগুলো নাউন না? তাহলে এবার একটা চিন্তা করেন তো, ডগ কি ঘেউ ঘেউ করে? করে তো। তাহলে যে পারে মানে যে ওইটা করতে পারে, যে পারবে সে হচ্ছে পার্টিসিপল, মানে কি পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল বা কি অ্যাডজেক্টিভ। আর যে ভাই এক কথায় যে পারে না, ওটা ওর দ্বারা সম্ভব না, ও হচ্ছে জিরান্ড বা নাউন। এবার আপনারাই বের করেন বার্কিং ডগ সেলডম বাইট, তাহলে এই বার্কিংটা কি? পার্টিসিপল, এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। আর পিলিং অনিয়ন্স, অনিয়ন কি নিজেকে নিজে ছিলবে নাকি? কেউ ছিলবে? তো সেক্ষেত্রে অনিয়ন তো নিজেকে ছিলতে পারে না, সেক্ষেত্রে এটা কি? এই পিলিংটা জিরান্ড, এটা কোন পার্টস অফ স্পিচ? এইভাবে বের করবেন। তাহলে এটা একটা উপায় শিখালাম, আরো কয়েকটা উপায় আছে, কারণ এতটুকু দিয়ে তো ওরা প্রশ্ন ছেড়ে দেবে না। চলেন আরেকটু দেখি। তাহলে এটা একটা উপায় শিখালাম। তারপরে আমরা যেটা দেখবো, এটা এভাবে দেখি যে হচ্ছে he started teaching Hamlet. ওকে, he started teaching Hamlet। আবার এভাবে লিখি he went dancing। এটার আনসার এভাবে করেন, ট্রানজিটিভ ভার্ব equal to
gerund বা noun, intransitive verb equal to present participle or adjective. এবার দেখেন started teaching Hamlet. হি একটা মানুষ আর হ্যামলেট হচ্ছে একটা বই, তাহলে সে এই বই পড়ানো শুরু করেছে, রাইট? তো মানুষ আর বই আলাদা জিনিস না, তাহলে বইটা কি অবজেক্ট? অবশ্যই অবজেক্ট, কারণ বস্তু বইটা। তাহলে বই যদি অবজেক্ট হয় তাহলে স্টার্টেড কি ভার্ব? ট্রানজিটিভ ভার্বের পর কি বসে বা কোন পার্টস অফ স্পিচ বসে? তো টিচিংটা কি? জিরান্ড বা। এবার আসেন হি ওয়েন্ট ডান্সিং, এখানে খেয়াল করেন সে চলে গেল নাচতে নাচতে। যদি নাচতে নাচতে যায়, ডান্সিং কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আনসার পাওয়া যাবে? তাহলে কি আনসার, কিভাবে আনসার পাওয়া যাবে? কিভাবে গেল? নাচতে নাচতে গেল। তো কি বা কাকে দিয়ে তো আসে নাই, যেহেতু আসে নাই এটা। আর দেখেন হি আর যে ওই তো নেচে যাবে, অন্য কেউ তো বস্তু তার নাচতে পারে না, তাহলে ওরই তথ্য হচ্ছে এভাবে গেছে, তাহলে এটা কি কমপ্লিমেন্ট? তাহলে কমপ্লিমেন্ট থাকলে ওটা কি ভার্ব? ইন্ট্রানজিটিভ হলে ডান্সিংটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ বা এটার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে বোঝা গেছে। তারপরেরটা আসি, he is fond of riding, আর he came in laughing। তো এখানে দেখেন fond of দিয়ে রাইডিং আর কেম ইন দিয়ে লাফিং, তো দুইটাই দেখে মনে হচ্ছে যে ভাইয়া দুইটাই তো ভার্ব প্লাস আইএনজি, কিন্তু কি হবে? তো এরকম যদি প্রিপোজিশনের পর আইএনজি থাকে তাহলে তার আগের ভার্বকে খেয়াল করবেন। কি খেয়াল করবেন? ভার্ব। যদি বি ভার্ব থাকে, সেটা হ্যাভ হ্যাজ দিয়ে হোক, যে কোনো, ঠিক আছে, বি ভার্ব, বি বা লিখে রাখি হ্যাভ ভার্ব বা যে কোনো কিছু, তখন এর পরেরটা জিরান্ড হয়। আর বি ভার্ব বা হ্যাভ ভার্ব না হয়ে অ্যাকশন, অ্যাকশন মানে বুঝছেন কাজ, এরকম বুঝাবে, তখন আপনার পার্টিসিপল আনসার করবেন। আর জিরান্ড মানে কি? নাউন। আর প্রেজেন্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। সো দেখেন হি ইজ, তাহলে ইজ কি ভার্ব? বি ভার্ব, তাহলে রাইডিংটা কি? জিরান্ড। হি কেম ইন লাফিং, কেম কি ভার্ব? অ্যাকশন ভার্ব না, তাহলে লাফিংটা কি? অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এরপরে আসেন আরেকটা তথ্য দিই, এটাও কোনো এক পাশে লিখি, এখানে লিখি। দেখেন যদি এভাবে হয় যে আই অ্যাম টিচিং, ঠিক আছে, আর ইট ইজ এনলাইটেনিং, তাহলে দেখেন দুইটাই তো আইএনজি, কিন্তু যদি কোনো কাজের নাম থাকে, কি থাকে? নাম, তখন কি হবে? জিরান্ড বা নাউন। আর কাজের নাম না হয়ে অবস্থা, কি অবস্থা, তখন অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল। তাহলে দেখেন কাজের নাম, আই এম টিচিং, আই লাইক গার্ডেনিং, হি লাইকস প্লেইং, খেলা। কাজের নাম যখন হবে তখন আপনি ওই লাস্টের এগুলোকে বলে দিবেন যে ভাই এটা জিরান্ড, ঠিক আছে। কিন্তু যদি ইট ইজ এনলাইটেনিং, মানে এটা আমাকে কি করে? আলোকিত করে, তাহলে অবস্থা বা উপকরণ বা এরকম কিছু বোঝায়, তখন ওইটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে অবস্থা বুঝালে কি হবে? অ্যাডজেক্টিভ। কিন্তু অবস্থা না বোঝায় আই এম টিচিং, দে আর প্লেইং, আই এম গার্ডেনিং, হ্যান যা আছে আইএনজি দিয়ে, কিন্তু ওটার নাম, একটা নাম, সেক্ষেত্রে নামগুলো কি হয়ে যাবে? নাউন বা জিরান্ড। লাস্ট একটা জিনিস বলার আছে, তারপর আমি এগুলো ধরবো, সেটা হচ্ছে
দেখেন এইভাবে যদি লিখি যে SWIMMING সুইমিং পুল আর সুইমিং ফিশ, দেখেন দুইটাই তো সুইমিং না, কিন্তু এক জায়গায় আছে পুল আর এক জায়গায় কি আছে ফিশ। পুল কি সুইম করতে পারে? পারে না। তাহলে যে পারে না ও কি? যে পারে না ও জিরান্ড, যে পারে ও কি? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে পুল যে পারে না, তাহলে সুইমিংটা কি? যে পারে না ও কি? এ দেখেন যে পারে না ও জিরান্ড, আর যে পারে ফিশ তো সুইম করতে পারে, তাহলে এইখানে সুইমিংটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কি কি শিখাচ্ছি একটু দেখেন, সবাই কি রেডি একটু বলার জন্য? আচ্ছা একটু খেয়াল করেন, আমি বলেছি জিরান্ড মানে কি হবে? এটা ভার্ব প্লাস কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস। আচ্ছা তাই যদি হয়, বার্কিং ডগস সেলডম বাইট, ডগস কি বার্ক করতে পারে? তাহলে যদি পারে তাহলে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। পিলিং অনিয়ন্স মেক্স মি ক্রাই, তাহলে অনিয়ন্স কি কাঁদতে পারে? পারে না। তাহলে পারে না মানে, তার মানে কোন পার্টস অফ স্পিচ? নাউন। এবার আসেন, আমি যদি এভাবে বলি যে এ রাইটিং টেবিল, টেবিল কি লিখতে পারে? পারে না। না পারলে কি হয়? কি হয়? আর যদি এভাবে বলতাম যে এ সুইমিং ফিশ বা এ ওয়াকিং ম্যান, এ রোলিং স্টোন, স্টোন তো যদি গোল হয় আপনি যদি ছাইড়ে দেন ও তো রোল করবেই, বা জোরে ধাক্কা দিলে রোল করবে না, তো স্টোন রোল করতে পারে, মানুষ হাঁটতে পারে। এ ড্রাউনিং ম্যান, মানুষ ডুবতেও পারে। তো এগুলো তাহলে যদি পারে তাহলে কি হবে? আইএনজি গুলো প্রেজেন্ট পার্টিসিপল বা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। সো এই যে এইভাবে দেখবেন। তারপরে আসেন, যদি এরকম থাকে যে ট্রানজিটিভ ভার্ব স্টার্টেড, তাহলে টিচিংটা কি হবে? ট্রানজিটিভ ভার্বের পর জিরান্ড, এটা কোন পার্টস অফ স্পিচ হয়? ওয়েন্টটা যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় তাহলে ডান্সিংটা কি হবে? আচ্ছা যদি এভাবে বলি যে হি ওয়েন্ট ক্রাইং, তাহলে এখানে ক্রাইংটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। এবার দেখেন হি ইজ ফন্ড অফ রাইডিং, তাহলে রাইডিংটা কোন কি হবে? জিরান্ড। কেন? বিকজ বি ভার্ব মানে জিরান্ড, মানে কোন পার্টস অফ স্পিচ? নাউন। আর অ্যাকশন ভার্ব, এখানে কি অ্যাকশন ভার্ব আছে? আছে। তাহলে অ্যাকশন ভার্ব থাকলে তারপরে যদি প্রিপোজিশন থাকে লাস্টেরটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। গট ইট? তাহলে এই যে এই 4টা বা 5টা যে তথ্যগুলো দিলাম, এগুলোকে অ্যানালাইজ করে আপনারা আনসার দিবেন। আল্লাহ আপনাদেরকে সেফ রেখেছে, সমস্যা নাই। তো এই তো এই 5টা কথা চিন্তা করে আনসার করলে ঠিক হবে। ওকে, তাহলে জিরান্ড প্রেজেন্ট পার্টিসিপল দেখার পর আমি আর 2টা তথ্য দিব এইভাবে, মানে এই কানেক্টেড, যে হচ্ছে আপনারা জানেন যে প্রেজেন্ট পার্টিসিপল ছাড়া আরেকটা আছে পাস্ট পার্টিসিপল, আরেকটা আছে পারফেক্ট পার্টিসিপল। এদেরকে চিনেন? একটু চিনে নেন। তাহলে একটা দেখি পাস্ট পার্টিসিপল, যেমন এদিকে মনোযোগ দিয়ে আবার সবাই, হ্যাঁ, যেমন আরেকটা লিখি পারফেক্ট পার্টিসিপল। তো এখানে যদি এভাবে বলি যে she cried out in pain, তো cried কোন পার্টস অফ স্পিচ? এটা কিন্তু অ্যাডজেক্টিভ। যদি ভার্ব অপশনে না থাকে তাহলে ক্রাইডটা কি হবে? অ্যাডজেক্টিভ। কারণ প্রতিটা পাস্ট পার্টিসিপল বা V3 অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ওকে, তাহলে she cried out in pain, এটা V3 না, cry, cried, cried। তো প্রতিটা পাস্ট পার্টিসিপল V3 বা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে।
কিন্তু যদি এভাবে প্রশ্ন করে যে এটা ছেলেদের ক্ষেত্রে হয়, হ্যাভিং টেকেন দ্য ফুড হি ওয়েন্ট অ্যাওয়ে। আমাদের একটা বন্ধু আছে, ওকে দুলাল বলে ডাকতো সবাই। তো দুলালের সাথে কি হয়েছিল, সবাই খাওয়া দাওয়া করে, এক বন্ধু খায় অনেক দেরিতে। তো খাওয়া দাওয়া করে ওদের মধ্যে আবার এরকম থাকতো যে ধরেন একটু দেরি হয়ে গেলে মানে ওরা টাকা দিবে না, বিল দিবে না, তো আগে আগে চলে যাবে। তো এখন করতো কি, খেয়ে দিয়ে উধাও হয়। ছেলেরা এটা করে, ওদের করতে খুব ভালো লাগে, কেন লাগে আমি জানি না, যাই হোক ভালো লাগে। তো খেয়ে দিয়ে বিল দিবে না, তো এখন করছে কি 6-7 জন গেছে, 6টাই উধাও হয়ে গেছে, দুলাল থেকে গেছে। এখন রেস্টুরেন্টের মালিক কে দুলালকে ছাড়বে? দুলালকে বসিয়ে রেখেছে। এখন দুলাল তো ছোট, কিছু করতে পারে না। তখন কি করেছে জানেন, এই যে হি হ্যাভিং টেকেন দ্য ফুড, সবগুলো তো পালায় গেছে, দুলাল আছে, দুলালকে দিয়ে ওর বাপকে ফোন দেয়, গোটা টাকা দুলালের আব্বা দিয়েছে, আর এরপর থেকে দুলালকে বলে দিয়েছে এদের সাথে আর জীবনেও মিশবি না, যে দুলাল এদের থেকে আউট। আর দুলাল খালি আউট ক্যান দেখে বলে খাই স্লো হবে না, আস্তে আস্তে খাইতে। তো এই যে এরকম হয়। তো এই যে এই কাজটা আপনারা করবেন না যদিও, কারণ এটা ভালো কাজ না। হোটেলে খেলে অবশ্যই ওর মালিকের তো পাওনা না যে আপনি টাকাটা দিবেন, আর হোটেল ব্যবসা অনেক কঠিন। সো হচ্ছে ওইটা ঠিক রেখেন, খাওয়া দাওয়া করে বিল দিন আর পালিয়ে যান না হবে। তো এখানে যেটা শিখাবো যে হ্যাভিং এর পর V3 বসে, আর এই V3 টাও একটা অ্যাডজেক্টিভ, আর এটার নাম হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে হ্যাভিং এর পর V3 দেখলে কি আনসার দিবেন? পারফেক্ট পার্টিসিপল। আর এমনি V3 থাকলে কি আনসার দিবেন? পাস্ট পার্টিসিপল। এগুলো কার মতো কাজ করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে। বাহ, আপনাদেরকে আমি খুব ভালো শিখাচ্ছি। এবার দেখি আমি কতটুকু ভালো শিখাইতে পেরেছি। এটা আমি নাউন, আমি একটা মানে অনেক এর আগের ক্লাসে শিখাইছি যে দা রিডিং অফ হিস্টোরি, এইটা কি বলেন তো? রিডিংটা মনে পড়ছে? আমি এবার একটু বলি, দেখেন আপনাদের মনে পড়ে কিনা নামগুলো। একে হচ্ছে এটা আপনারা বলতে পারেন ভার্বাল নাউন, দ্বিতীয়ত এটাকে বলতে পারেন নাউন, এটা ঠিক না? আবার এটাকে আপনি এটা বলতে পারেন রিডিংটা কি, কারণ দা প্লাস অফ এর মাঝে সবই কমন নাউন বসে, তাহলে এটা কিন্তু ভার্ব না। আর এই যে প্রশ্ন যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে বলে এটা একটা ভার্ব, তাহলে এটা রং। তাহলে এটা কি? দা রিডিং অফ ভার্বাল নাউন, নাউন বা কমন নাউন, এরকম। ওকে, সো এভাবে মাথায় রেখেন। আর ভার্ব প্লাস আইএনজি এটা হবে না। আরো একটা নাম থাকতে পারে। তো এই যে সব নামগুলো একটু মেমোরির মধ্যে রাখা। ওকে, সো এর পরের যেটা দেখাবো সেটা হচ্ছে এই ভার্বগুলো একটু মুখস্থ রাখতে হবে। আপনারা আজকের তো পড়া দেওয়া ছিল যে প্রিপোজিশনের 1 থেকে 6 কয়জন পড়ছেন? একটু হাত তুলেন দেখি। পড়ছেন? ডাই ফ্রম মানে কি? বসেই বলেন। বেনিফিশিয়াল টু মানে কি? আচ্ছা, একটা সেন্টেন্স করেন। ইট ইজ বেনিফিশিয়াল টু হেলথ। তো আচ্ছা, আপনারা পড়েছেন, কিন্তু ওই যে ওই ডায়ের একটু ঝামেলায় আছে। আচ্ছা ঠিক আছে, যদি এভাবে প্রশ্ন করি যে ধরেন অ্যাসোসিয়েটেড, হ্যাঁ, এরপরে কোন প্রিপোজিশন বসে কেউ বলতে পারবেন? আচ্ছা, অ্যালট না, অ্যালট টু। তো দেখেন প্রিপোজিশন 1 থেকে 6 পেজ ছিল, এ থেকে ধরছিলাম আর ডি থেকে ধরছি, এখনো কিন্তু ক্লিয়ার না। তো এটা তো করাই যাবে না। তো এটার মিনিং, এটার সাথে কি প্রিপোজিশন বসে, এবং এরপরে হচ্ছে আপনাদের যেটা লাগবে সেন্টেন্স করতে পারাটা। তো এগুলো কিন্তু হচ্ছে না। তো 1 থেকে 6 ছিল, এখনই অবস্থা। কেউ কি লিখে এনেছেন সবগুলো? অ্যাটলিস্ট সবগুলো লেখার ট্রাই করতে হবে, না হলে কি করতে হবে জানেন? যেগুলো কঠিন ওগুলোকে লিখতে হবে, আর এগুলো যদি একটাও না করেন তাহলে আমি ধরলে পারতে হবে। এগুলোর বাইরে যদি যান তাহলে খবর আছে, ভালো হবে না। সো একটু ওই জিনিসগুলো পড়েন। নেক্সট ক্লাসে আমি 2টা হোমওয়ার্ক দেবো, একটা হচ্ছে 7 থেকে 12
অবশ্যই লিখে আনবেন। আর আমি লেখা না দেখলে আমিও শুরু করবো একটু, আমার যে একটা পয়েন্টার আছে না বেতের মতো, এটা দিয়ে বাড়ি দেওয়া শুরু করবো, সে ছেলে হোক আর মেয়ে হোক, এখানে কোনো ডিসক্রিমিনেশন বা বৈষম্য করব না। তো হচ্ছে আপনাদের প্রিপোজিশনটা 7 থেকে 12 দেখবেন, পারলে লিখে আনবেন, না পারলে ধরলে বলতে পারতে হবে। আর ভার্বের আপনারা কি জানেন, এখন আমি কয়েকটা ভার্ব লিখে দিচ্ছি। তো ভার্বের 3টা ফর্ম আছে না, V1 V2 V3, ওই 3টা ফর্ম মুখস্থ রাখতে হবে। তাছাড়া আপনারা না টেন্স ভালো করবেন, না সেন্টেন্স, না ন্যারেশন, না ভয়েস, কিচ্ছু হবে না। সো ভার্বের V1 V2 V3 এটা আবার বেশি নাই। আপনারা যদি ইয়া করে দেখেন বই খাতা, ধরেন আমাদের নোট বা ইংলিশ বিচিত্রা বা মাস্টার আমি লিখে দিছিলাম না, তো এগুলো যদি খুলে দেখেন 2 থেকে 3 পেজ আছে। তো ওই 2-3 পেজ একটু পড়তে হবে, যেগুলো কঠিন ওগুলো লিখবেন, যেগুলো জানেন ওগুলো, যেমন গো এন্ড গান জানেন না তো ওটা লেখার দরকার নেই, যেগুলো জানেন না ওগুলো তুলে নেবেন। যেমন ফরসেক V2 জানেন, ফরশুক V3 জানেন, ফরসেকেন, অ্যাওয়েক V2, অ্যাওক V3, অ্যাওয়েকেন। আচ্ছা, অ্যাবাইড, অ্যাবাইড, অ্যাবোড, অ্যাবোড। আচ্ছা, তারপরে পুট, গুড, পুট, পুট। আচ্ছা, লেট, 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 লেট। আচ্ছা, কাট। আচ্ছা, যদি এরকম আসে যে হচ্ছে ধরেন এরকম যদি দিই লিভ, LEAVE, তখন লেফট, লেফট। আচ্ছা, LIV, লিভ, লিভড, লিভড। তো এই যে এই ভার্ব গুলো যেগুলো জানছেন ওগুলো বাদ, যেগুলো জানছেন না ওগুলো নোট করে নেবেন। যেমন দেখেন আমি এখন যেগুলো লিখবো এগুলো কি বলতে পারবেন, যেমন দেখেন এখানে একটা লাই লিখি, এখানেও একটা লাই লিখি, তখন 2টা লাইয়ের কি মানে বলতে পারবেন? একটা হচ্ছে মিথ্যা, আর একটা কি শুয়ে থাকা নাকি? আচ্ছা, আরেকটা আছে হচ্ছে একই কিন্তু লে, এটার মানে কি কি ডিম পাড়া? খালি কি ডিম পাড়াতে আছে নাকি এরকমও আছে যে কিছু রাখা? আবার কিছু রাখা ছাড়া এরকমও বলা যায় যে কাউকে শুয়ে, খুব থেরাপিতে পড়ে আছে নাকি, কিন্তু থেরাপিটা জানেন কেমন, এটা কখন যে কার কি হয় কেউ জানি না, তো খুব সাবধানে। তাহলে দেখেন লাই, লাই, লে, কিন্তু হ্যাঁ ওই যে একটু ঠিক পেজে থেকে অনেস্টি, সত্যতা, ন্যায় এর মধ্যে থাকলে আল্লাহ আপনাকে ভালো রাখবে। তারপরে অনেক সময় দেখা যায় যে অনেক ঠিক থেকেও আল্লাহ আল্লাহ আপনাকে কষ্ট দিতে পারে, তো এটা সৃষ্টিকর্তার হিসাব। তো উনি এটা দিলে মনে করবেন উনি দিয়েছে, কোনো মঙ্গলই আছে, দিয়ে মেনে নেওয়া। তো এই তো ওইখানে যেটা দেখছিলাম যে লাই, লাই, লে না, তো দেখেন ফর্ম গুলো দেখেন, মিথ্যা যদি হয় তখন লাই, LIED, লাইড, লাইড। তাহলে এই যে V1 V2 V3, কিন্তু লে, এই লাই দিয়ে যেটা হচ্ছে শুয়ে থাকা, এটা হচ্ছে লে, লেইন। আর এই লে যেটা হচ্ছে ডিম পাড়া বা কাউকে শুয়ায় রাখা বা শোয়া, শোয়ানো আর কি, তখন লেইড বা লেইড। তাহলে এইটা একটু মুখস্থ রাখবেন। তারপরে আসেন হ্যাং। এই হ্যাং মানে ফাঁসি দেওয়া। কেউ কি বলতে পারবেন এটার V1 V2 V3? আর আরেকটা আছে এই হ্যাং। এই হ্যাং মানে হচ্ছে ঝুলানো, ঝুলানো। তো দেখেন এই হ্যাং হোয়াট, ও আচ্ছা টাইম তো আছে, ভয় পেয়ে গেছে। হ্যাং, তাহলে হ্যাং এর ক্ষেত্রে হ্যাংড, হ্যাংড, তাহলে হি ওয়াজ হ্যাংড মানে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আর যদি এই হ্যাং হয় মানে হচ্ছে ধরুন পোস্টার, দ্য পোস্টার ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, বা হি হাং দ্য পোস্টার অন দ্য ওয়াল। তো এই যে হাং, HUNG, এটার মানে হচ্ছে ঝুলাইছে।
তাহলে হাং হলে ঝোলানো, হ্যাংড হলে হাসি। লাইড মানে মিথ্যা, কিন্তু লে বা লেন মানে শুয়ে থাকা। আবার লেইড যদি হয় তাহলে শুইয়ে রাখা আর কি। বোঝা যাচ্ছে কি হচ্ছে ভাই? ওকে, তো এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে, আসেন একটু রিভাইজ করে নিন, তাহলে আমার মোটামুটি বারটা হবে, আমরা টেন্সের দিকে ঢুকে যাব। ও, ভার্বের রিভাইজ করে আর কিছু কথা আছে দুই একটা, ওটা আমি বলে দিচ্ছি। এদিকে দেখেন একটু, তাড়াতাড়ি তুলেন। Guys, are you done? Quickly, last 1 minute. হয়ে গেছে আশা করছি। এদিক দেখেন, তাহলে past participle মানে V1 V2 না V3? past participle মানে past participle মানে perfect participle মানে having এর পর perfect participle মানে having plus V3, perfect participle মানে। আচ্ছা, এরা কোন পার্টস অফ স্পিচ হয়? নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ। বাহ, ভালো অ্যাডজেক্টিভ। আচ্ছা, দা আর অফ এর মাঝে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে ওটাকে কি বলবেন? আরেকটা কি নাম? আরেকটা কি নাউন? আচ্ছা, এরপরে আসেন, তাহলে ভার্ব প্লাস আইএনজি তে দেখলাম যে ভার্বাল নাউন, নাউন বা কমন নাউন, এই তো। এখন যদি এরকম দেখেন যে লাই, এটার মানে কি? এটার V2 V3, লাই মানে কি? V2 V3, লেই মানে বা বা কখন? লেই। আচ্ছা, হ্যাং মানে কি? V2 V3, হ্যাং মানে V2 V3। ওকে, তাহলে এবার আপনারা যেটা দেখবেন, দেখেন আমরা ইনট্রানজিটিভ ভার্ব গুলো দেখালাম যে লিঙ্কিং, কপুলেটিভ, কগনেট। আমরা নন ফিনাইট ভার্বের মধ্যে ওই যে এই মডেল গুলো বা হচ্ছে আপনার পার্টিসিপল গুলো, জিরান্ড গুলো দেখাচ্ছি, প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব দেখাচ্ছি ফাইনাইটের মধ্যে। একটা জিনিস একটু দেখাবো আমি, সেটা হচ্ছে কয়েকটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, ওকে, সে প্রশ্নর জায়গাগুলো একটু দেখায়নি, আর দুইটা দেখাবো। একটা এভাবে দেখাই যে he made him captain. মেড বানাইছে, কাকে বানাইছে? ওকে, কি বানাইছে? তাহলে যে ভার্বের একটা অবজেক্ট থাকে, একটা কি থাকে? কমপ্লিমেন্ট। ওই ভার্বকে বলা হয় হচ্ছে FACTIV, ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে ফ্যাক্টিটিভ ভার্বে একটা কি থাকে? একটা কি থাকে? এবং এটা তাহলে বলেন যে ভার্বের অবজেক্ট আছে ওটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ। তাহলে ফ্যাক্টিটিভ ভার্ব কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। আর এখানে অবজেক্টটা কোনটা? আর কমপ্লিমেন্ট কোনটা? তাহলে উই ইলেক্টেড হার চেয়ারম্যান। তাহলে ইলেক্টেড কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। ইলেক্টেড ট্রানজিটিভ এর পর আরেকটা কি নাম বলা যাবে? ফ্যাক্টিটিভ ভার্ব। এবং হারটা কি? অবজেক্ট। চেয়ারম্যানটা কি? বুঝতে পেরেছেন? এরপরে দেখেন, এভাবে যদি দিই, যে বুঝেননি তাকে বলছে হি কিল্ড হিমসেলফ, নিজেকে নিজে মেরে ফেলেছে না বুঝে। তো এখন কিল্ড আছে না, তো কিল্ড এর পর দেখেন একটা অবজেক্ট নিয়েছে, হি যেটা ওইটাই রিফ্লেক্সিভ অবজেক্ট, ঠিক না? ওই যে রিফ্লেক্সিভ প্রোনাউন পড়েছি, তো যেই ভার্ব গুলো থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হয় ওগুলো সবকে কি বলা হয় জানেন? রিফ্লেক্সিভ ভার্ব।
কি ভার্ব? রিফ্লেক্সিভ ভার্ব। যদিও নিজেকে নিজে মেরে ফেলেন না, অ্যাটলিস্ট হার্ট করবেন, হ্যাঁ, নিজেকে নিজে দুটা গেলে চালানোন। কেন পারবো না? পারতে হবে, জাগায় দিবেন। কারণ নিজেকে আসলে সব থেকে বড় ক্রিটিসিজম হচ্ছে আপনাকে অন্য কেউ করার থেকে নিজেকে নিজে ক্রিটিসাইজ করা। তাহলে দেখবেন যে সবসময় ডেভেলপ করছেন। ঠিক আছে, পারবো না মানে পারতেই হবে। ওকে ওকে, তাহলে এই যে এটা রিফ্লেক্সিভ ভার্ব চিনলাম। ওকে, এইবার চলেন আমরা টেন্সের দিকে যাই। ওকে, লেখা হয়েছে? তাহলে সামনের দিনের পড়া থাকতেছে কিন্তু আপনাদের হচ্ছে প্রিপোজিশন 7 থেকে 12। এত সুখ নেন না, 6 পেজ। তাহলে 7 আর 12 হলে 6 হচ্ছে। ঠিক আছে, তাহলে 7 থেকে 12। আর ভার্বের দেখবেন 2-3টা পেজ আছে বিভিন্ন বইয়ে, V1 V2 V3, এটা মুখস্থ করতে হবে। এটা মুখস্থ না থাকলে খবর আছে। যেমন আপনাদেরকে যদি প্রশ্ন করি যে ডিগ, DIG, এটার V2 V3 কেউ বলতে পারবেন? ডাগ, ডাগ। তো এটা একটা। তারপর যদি এরকম আসে যে ধরেন স্ট্রাইভ, STRIV, এটার V2 V3 স্টোভ, স্ট্রাইভেন নাকি? আচ্ছা, যদি এরকম আসে ক্যাচ। আচ্ছা, যদি এরকম আসে ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। তো এই যে যদি দেখা যায় যে ক্লিয়ার আছে, তাহলে আপনি টিক দিয়ে দিয়ে একবার দেখে ছেড়ে দিবেন। যেটা যেটা জানি না সেটা হচ্ছে আরেকবার দেখে নেবেন। ঠিক আছে, আর যেগুলো জানি ওগুলো টিক দিয়ে রেখে দিবেন। এর প্রিপোজিশন কমানোর একটাই উপায়, সেটা হচ্ছে ধরেন আপনাকে তো 7 থেকে 12 দিলাম না, আপনি এখন হচ্ছে একটু রিডিং পড়ে যেগুলো যেগুলো খুব মনে থাকলো রেখে দিয়ে বাদ বাকি যেগুলো পাচ্ছেন না বাদ রাখেন। কারণ কি, আপনার মেন বিষয়টা হচ্ছে ওইখানে সব খাওয়া না, ওইটা একটু বোঝা, একটু পড়া, যেগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন ডাই দিয়ে, লিভ দিয়ে, বিভিন্ন আছে, এগ্রি দিয়ে, ব্লাইন্ড দিয়ে, যেগুলো খুব ইম্পর্টেন্ট, কল দিয়ে, ব্রেক দিয়ে, বার্স্ট দিয়ে, এগুলো মুখস্থ করা। বাদ বাকিগুলোকে নর্মাল রাখলেও হবে। আর বিষয়টা হচ্ছে প্রশ্ন দেখা। আপনি এটাও করতে পারেন যে আপনি প্রিপোজিশনের কয়েকটা দেখার পর যান ইংলিশ বিচিত্র মাস্টার থেকে যতগুলো প্রশ্ন আছে, 300-400 প্রশ্ন আছে, করে ফেলেন, তাও হবে। না, এরকম না, পড়লে একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়, ওই এক্সপিরিয়েন্স দিয়ে আপনার, ওই কারণে বারবার বলি, আপনারা কি প্রশ্ন দেখছেন ইংলিশ বিচিত্রা বা মাস্টার বা আপনাদের গাইড বা এখান থেকে আমরা যে প্রশ্নগুলো করি, মানে ওগুলো কি খেয়াল করেছেন যে কিভাবে আসছে, কি দেখলে বুঝবো যে এটার আনসার এটা, ওইটার আনসার এটা? এগুলো আপনাকে নিজে থেকে, মানে এখানে পরীক্ষা দিয়ে না, বাড়িতে বসে অ্যানালাইজ করতে পারতে হবে। তাহলে বাড়িতে বসে অ্যানালাইজ করলে আপনি একটা প্রিপারেশন নেবেন যে এখানে ট্যাকেল করার মতো। উল্টা আপনারা বিনা প্রিপারেশনে এখানে এসে ট্যাকেল দিচ্ছেন, যেটা হচ্ছে কিছুই পাচ্ছেন না। তো এই কারণে বাড়িতে ওই কাজগুলো করতে হবে। এই যে আমি পড়াই, ভার্ব পড়ালাম, ভার্বের এখন কি কি বাকি থাকলো ওইটাকে দেখে হচ্ছে একটু প্র্যাকটিস করা। যেগুলো কোয়েশ্চিন পড়লাম কিন্তু বুঝলাম না, ওগুলো গোল করে এনে জিজ্ঞাসা করা। এর পাশাপাশি যেগুলো পড়াই দিলাম ওগুলো টিক দিয়ে দিয়ে বুঝে গেছি, এরকম চিন্তা করা। এগুলো করলে আপনাদের যেই এফিসিয়েন্সি, এটা ইমপ্রুভ করবে। আর এটা না করলে ওইটা আরো কমে যাবে। তো এই, আচ্ছা আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, ভার্বের ওই যে আমি নাউন, অ্যাডজেক্টিভ এগুলো কিভাবে চিনতে হয় দেখাইছিলাম না, সাফিক্স দিয়ে। ভার্বের ক্ষেত্রে সাফিক্স না, ভার্বের ক্ষেত্রে আমরা এভাবে কাজে লাগাতে পারি। ওটা হচ্ছে কিছু কিছু আছে সাফিক্স, কিছু কিছু আছে প্রিফিক্স। তো প্রিফিক্স গুলোকে একটু লিখে দিই, ভার্বেরই আগে প্রিফিক্সটা লিখে দিই। তাহলে প্রিফিক্স গুলো দেখেন, প্রিফিক্সটা খুব সোজা, ছেলেরা তো 1 সেকেন্ডে পেরে যাবে। বিড়ি, এনএম দে, আপনারা বলতে পারেন বিড়ি এনে দে, কিন্তু বিড়ি এনএম দে। তাহলে বি রি এন এম দে মানে কি, দেখেন যদি এভাবে কিছু আসে যে ডি ফর্ম, তাহলে ডি ফর্ম কিন্তু ডি আছে না, ভার্ব। এম দিয়ে যদি এভাবে বলি যে এম পাওয়ার, ভার্ব। এন দিয়ে যদি বলি কারেজকে এনকারেজ বলেন, এনকারেজ, ভার্ব। রিতে যদি রি ফর্ম বলেন, ভার্ব। বিতে যদি বি ফ্রেন্ড, বি ফুল বলেন,
ভার্ব। তাহলে জাস্ট ছেলেদের মতো বলবেন বিড়ি, আপনারা খাবেন না কিন্তু বলবেন বিড়ি এনেন, আর ছেলেরাও না খাওয়া ভালো, বাট খেয়াল রাখেন। তাহলে এগুলো হচ্ছে প্রিফিক্স। তাহলে প্রিফিক্স মানে কি? আগে বসে। তাহলে এগুলো আগে বসলেই ভার্ব। আর আরেকটা উপায় আছে, এটা হচ্ছে সাফিক্স। সাফিক্সটাও সোজা, ওটা হচ্ছে ইফি এন, জি বা সি বা ইজ। তাহলে ইফি এন জি সি বা ইজ, ঠিক আছে? তাহলে ইফি এন জি সি ইজ, যেমন দেখেন ক্লাসিফাই, ওয়াইডেন বা কাস্টমাইজ, নরমালাইজ। তাহলে ইফি এন জি সি বা ইজ, আইএসি বা আইজেডি, যাই হোক সবই ভার্ব। তাহলে বিরিএনএম দে, ইফিএন, জিসি বা ইজ, এগুলো ভার্ব, ঠিক আছে? এগুলো দেখে ভার্বকে চিনে নেওয়া যায় যে ভাই এটাই ভার্ব। এবার যাই টেন্স। এই ক্লাসে কি ইনফরমেশনের কমতি পান? তো এগুলোকে মনে রাখতে হবে। এবং আমি বলছি যে আমি যতগুলো ক্লাসে বলি এটা 80% কভার করে, কিন্তু বাদ বাকি 80 একটু দেখতে হবে যে আর কি ডিফারেন্ট আছে। যত বেশি জানবেন তত ভালো স্টুডেন্ট হবেন। আর খালি গ্রামার না, অনেকে আছে ইংলিশে মনে করে গ্রামার পড়লে কাজ শেষ। নো, গ্রামারের সাথে এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া, সিনোনিম অ্যান্টোনিম পড়া, ইডিয়মস এন্ড ফ্রেজ পড়া, ট্রান্সলেশন পড়া, প্রভার্ব গুলোকে দেখা, তারপরে ধরেন আপনার সাবস্টিটিউশন ওয়ার্ড চেনা, অ্যানালজি জানা, এগুলো সব মিলে ইংলিশ। এখন আমি ক্লাসে প্রতিদিন আসছি, বলছি, জোর করছি, বুঝাচ্ছি, আপনারা যদি না করেন তাহলে আপনারাই দেখবেন যে রেজাল্টে অনেক পিছিয়ে যাচ্ছেন। কিন্তু যদি যারা ফলো করছেন কথাগুলো, যেমন দেখেন প্রিপোজিশন বললাম না 7 থেকে 12, তারপরের দিন যেদিন আমি যে 7 থেকে 12 পড়ানো শেষ করব বা আসবো, তারপরের দিন প্রিপোজিশন নিয়ে পরীক্ষা দেবো। প্রিপোজিশনে 20-30টা রাখবো, খালি প্রিপোজিশন নিয়ে প্রশ্ন, দেখবো কেমন করতেছেন। এবং এটা পারতে হলে যেটা করতে হবে যে ওই পেজগুলো পড়া, আর না তো একটা কাজ করা, প্রশ্ন যেগুলো আছে আমাদের গাইড, আমাদের বই এবং অন্যান্য বইয়ের, এগুলো সব পড়া, বুঝা, জানা, দেখা, এগুলোর বাইরে করলে হবে না। তো দেখি আপনারা কি করছেন। আমরা তো বারবার গাইড করার চেষ্টা করছি, হ্যাঁ আপনারা ওইটাকে যদি ভালোভাবে নেন তাহলে খুব ভালো, আর না হলে জীবন শেষ। আসলে আবার জীবন শেষ বলেও কোনো কিছু নাই, কিন্তু যে আপনারা এখন বর্তমানে যে স্বপ্নটা দেখতেছেন ওই স্বপ্ন থেকে দূরে চলে যাবেন। তাহলে টেন্স মানে কি বলেছিলাম ক্লাসের ফার্স্টে? সময় বলেছিলাম না? তাহলে আমরা আজকে প্রেজেন্ট টেন্সটাকে একটু দেখি আসলে। প্রেজেন্ট টেন্সে যেটা দেখবেন সেটা হচ্ছে টিডি আছে, তাহলে আমরা জানি না ইডি থাকা মানে পাস্ট, কিন্তু জানেন এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। কেন? কারণ এটা হচ্ছে প্যাসিভ ফর্ম অফ প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে প্যাসিভ ফর্ম মানে টেররিস্ট কি নিজেকে নিজে অ্যারেস্ট করতে পারবে? পুলিশ অ্যারেস্ট করেছে, তো ওই কারণে দ্য টেররিস্ট ইজ অ্যারেস্টেড। তো ইজ দেখে না আপনাকে বের করতে হবে যে ইজ যেহেতু আছে তারপর V3, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট। ওকে, তো টেন্স নির্ধারণ করতে হলে টেন্সে যে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস পড়েছেন না, তাহলে অ্যাক্টিভ ভয়েসে যেটা বসে দিয়ে আবার ওটার ওই একই যদি একটা এক্সট্রা অক্সিলারি ভার্ব দিয়ে V3 হয়ে যায় তাহলে ওটা প্যাসিভ হবে, এবং ওটা ওই টেন্সই মানে অ্যাক্টিভের যেরকম টেন্স ছিল। যেমন ধরেন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তো দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। তো হ্যাজ বিন ডান দেখে আপনি বললেন ভাই এটা অন্য একটা টেন্স, তা না, ওই প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ ডান ছিল না, তাহলে হ্যাজ বিন ডানটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সই। তাহলে একটা টেন্সের দুইটা ফর্ম থাকে, একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। তো অ্যাক্টিভের যে ফর্ম ওটা তো হলোই, প্যাসিভ ফর্মটাও একই টেন্সের। ওকে, তাহলে এবার আসেন প্রেজেন্ট টেন্স নিয়ে আর কিছু কথা বলি এভাবে যে আমরা এটা একটা বললাম এই যে প্যাসিভ ফর্ম নিয়ে।
প্রেজেন্ট টেন্স নিয়ে বলবো হচ্ছে the sun rose in the east. Rose ঠিক লিখছি? the sun আছে rises, কারণ কি জানেন, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। তাহলে ইউনিভার্সাল ট্রুথ সবসময় কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট। রোজ তো পাস্ট ইনডেফিনিট, তাহলে কি করতে হবে? রাইজেস। সো লিখে রাখেন ইউনিভার্সাল ট্রুথ অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট। এরপরে তাহলে সায়েন্টিফিক ট্রুথ কি হবে? আইস ফ্লোটেড অন ওয়াটার না আইস ফ্লোটস অন ওয়াটার? ফ্লোটেড না ফ্লোটস। এবং দেখেন টেন্স নির্দেশ জন্য, টেন্স বোঝার জন্য ভার্ব বোঝা জরুরি, কারণ ভার্ব না বুঝলে জীবনেও টেন্স বুঝবেন না। টেন্স কে খুঁজতে গেলে দুইটা ভাবে খোঁজা যায়, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল দিয়ে, কি দিয়ে? অ্যাডভার্বিয়াল। আর দ্বিতীয় হচ্ছে ভার্ব দিয়ে। তাহলে টেন্স কে কয় ভাবে পাবো? একটা কি দিয়ে? একটা ভার্ব আর একটা অ্যাডভার্বিয়াল। মজার বিষয় হচ্ছে এই যে এগুলো হচ্ছে ভার্ব, ঠিক আছে? তো আমি ভার্ব গুলো যে v1 v2 v3, যেমন দেখেন রাইজেস v1 বা রাইজ v1, রোজ রাইজেন, তাহলে রোজ v2 রাইজেন v3। এগুলো মুখস্থ না রাখলে টেন্স জীবনেও চিনতে পারবেন না। তাহলে টেন্স কে দুই ভাবে চিনতে পারি। তো এই যে দেখেন আইস ফ্লোটেড অন ওয়াটার, তাহলে ফ্লোটেড v2 না? তো v2 কোনোদিন, আইস তো সবসময়, এটা সায়েন্টিফিক্যাল ট্রুথ যে আইসে যদি পানিতে দিয়ে দেন ও ভাসবে। তাহলে সায়েন্টিফিক্যাল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ এগুলো সবসময় কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট। তো আইস ফ্লোটেড লিখলে ওটা ক্রস, কি লিখতে হবে? আইস ফ্লোটস, কারণ আইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফ্লোটস থার্ড পারসন, মানে আপনি একটা সিঙ্গুলার ভার্ব বানালেন, তো ফ্লোটস অন ওয়াটার। Napoleon fights the Waterloo। তাহলে নেপোলিয়ন ফাইটস দ্য ওয়াটারলু। তাহলে এখানে দেখেন ওয়াটারলু যুদ্ধ তো অনেক আগে হয়েছে না? নেপোলিয়ন বোনাপার্ট নাম শুনছি, তো ও তো যুদ্ধ করেছে অনেক আগে, কিন্তু এটা একটা হিস্টোরিক্যাল ট্রুথ না? এই যুদ্ধ আমি আপনি করিনি, নেপোলিয়নই করেছে। তো হিস্টোরিক্যাল ট্রুথের ক্ষেত্রেও কি টেন্স দিতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট। এটার পর এভাবে আসি, এদেরকে চিনবেন কি দিয়ে জানেন? এদেরকে চিনবেন হচ্ছে অ্যাডভার্বিয়ালস দিয়ে। তাহলে অ্যাডভার্বিয়ালস গুলো কি? প্রেজেন্ট ইনডেফিনিটের লিখে নেন। অলওয়েজ, often, generally, usually, every day, sometimes, on, যে কোনো ডে যদি উল্লেখ থাকে, ঠিক আছে, মানডে সানডে বা অন ডেজ হাবি জাবি যাই হোক, বা ইন দিয়ে যে কোনো সামার উইন্টার টাইম, ইন দিয়ে যদি টাইম থাকে, ঠিক আছে, বা ফ্রিকুয়েন্টলি বা এভরি প্লাস যে কোনো টাইম। তো এগুলো যাই থাকুক আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার টেন্সটা যাতে প্রেজেন্ট ইনডেফিনিট, মানে এই যে এই অ্যাডভার্ব, এগুলো সব কিন্তু অ্যাডভার্ব, ঠিক আছে? তো সেন্টেন্সে এই অ্যাডভার্ব গুলো থাকলে অবশ্যই কোন টেন্স ইউজ করতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট। যেমন দেখেন যদি এভাবে প্রশ্ন করি যে হি কেম হিয়ার ইউজুয়ালি, আমি কি ঠিক বলেছি? তাহলে কি হবে? হি কামস হিয়ার ইউজুয়ালি। একটা তাহলে এখানে লিখে দিই রেগুলারলি।
তাহলে রেগুলারলি হলেও আপনার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করতে হবে। এবার আসি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটু স্ট্রাকচারটা বলে দিই, কারণ অনেকে আবার দেখি এটা ভুলভাল লেখেন, বলে আবার এগুলো জানার পরও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই ঠিক লেখেন না। ওই স্ট্রাকচারটা একটু দেখেন। তাহলে ইনডেফিনিটের স্ট্রাকচার হচ্ছে, দেখেন তাহলে এম ইজ আর, ঠিক আছে। তাছাড়া হি দিলে প্লে দিবেন না প্লেস দিবেন? প্লেস ক্রিকেট। দে দিলে দে প্লে ক্রিকেট। তাহলে হি হলে প্লেস, দে হলে প্লে, আই হলে প্লে। তাহলে হি প্লেস, দে প্লে, আই প্লে। ওকে, তাহলে শামিমা তাহলে প্লেস না প্লে? প্লেস, কারণ ওটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি এর মতো, রাইট? আচ্ছা, তাহলে এটার পর এভাবেও হয় যে হি ডাজ দা ওয়ার্ক। তাহলে এটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট। আবার হ্যাঁ, কই? হ্যাঁ, দে আর প্লেয়ার্স। থ্যাংক ইউ। তাহলে দেখেন, ডু দে প্লে ফুটবল? তাহলে দেখেন, ডুকে যখন আগে নিলাম, এখানে প্লে দিলাম, তাহলে ডাজ যদি দিই, এখানে ভার্বটা কি হবে বলেন তো? ডাজ হি প্লে ক্রিকেট? তাহলে দেখছেন, ডু হলে তারপর প্লুরাল ভার্ব দিয়ে আবার ভার্বকে এস বা এস না দিয়ে প্লুরাল করেছি। ডাজ হলে সিঙ্গুলার নাউন, এবং সিঙ্গুলার নাউন যেহেতু ভার্ব, হ্যাঁ, যেহেতু ডাজ এর সাথে এস বাই এস আছে, নাউনটাতেও আর এস বাই এস বসবে না, তাহলে ডাজ হি প্লে, ডু দে প্লে। ওকে, তাহলে দেখেন এটা স্ট্রাকচার এত কঠিন না, তাও একটু লিখে রাখি যে এভাবে সাবজেক্টের পর এম হোক, ইজ হোক, আর হোক, বা যে কোনো ভি1 হোক, বা ডু বা ডাজ, এগুলো সব হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে এম ইজ আর, ভি1 মানে বুঝছেন, এই যে এগুলো প্লে প্লেস, লাইক লাইকস, হ্যাঁ, ক্রিয়েট ক্রিয়েটস, ক্যাচ ক্যাচেস, ঠিক আছে। তাহলে যে কোনো ভি1, তাহলে আই ক্যাচ, দে ক্যাচ, শি ক্যাচেস, রাইট? তো ভি1 গুলো বা ডু বা ডাজ এগুলো সব দিয়ে আপনি কি করতে পারবেন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তা আমি এত কষ্ট করে এগুলো এই কারণে লিখেছি, যাতে আপনারা কোনদিন স্ট্রাকচার বা যেগুলো বলতে যেমন ভুল না হয়। এই যে এরকম যদি হয় যে হি আছে বলে প্লেস, দে হলে প্লে, শামিমা হলে প্লেস, এগুলো যাতে ঠিক হয়ে যায়। আর আমাদের একটা কনফিউশন থাকে যে নাউনের সাথে এস বাই এস দিলে কি হয় বলেন তো? নাউন সিঙ্গুলার না প্লুরাল হয়? নাউনের সাথে এস বাই এস দিলে প্লুরাল হয়, ভার্বের সাথে এস বাই এস দিলে কি হয়? সিঙ্গুলার হয়। ওই কারণেই হি এর সাথে প্লেস দিয়ে সিঙ্গুলার করেছেন, আর দে এর সাথে প্লে দিয়ে প্লুরাল করেছেন প্লেকে। বুঝতে পারছি? তো এইটা মাথায় রেখে এই স্ট্রাকচারটা মনে রাখবেন যে অ্যামিজার হোক, ভি বা ভি1 বা ডু ডাজ হোক, এগুলো সব ইনডেফিনিট টেন্স। ওই অ্যাডভার্বিয়াল গুলো পেলে এই ইনডেফিনিট বানাবেন। আর আরেকটা বিষয় যেগুলো বললাম, সায়েন্টিফিক্যাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তারপরে হচ্ছে এভরিডে যে অভ্যাসগুলো, তাছাড়া ধরেন আপনার হিস্টোরিক্যাল যে ট্রুথ হয়েছে এগুলো, তারপরে কারো উক্তি, এগুলো সব প্রেজেন্ট টেন্সে বসে। আর আরেকটা জিনিস, ওইটা হচ্ছে প্যাসিভ সেন্স। প্যাসিভ সেন্স মানে যে এইটা যেটা এখানে ওই যে লিখেছিলাম না, যে ধরেন ইট ইজ ডান বাই মি, তো ইজ ডান, তো তাহলে ইজ ডান এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট, কারণ ইজ এর পর ভি3 আছে, এটা প্যাসিভ, প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট বোঝা গেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসি, চলেন।
প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বিষয়ে ঠিক লিখেছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, সেন্টেন্স ঠিক আছে? আমি তো ভুলই লিখবো না, এরা তো মারামারিও করে না, ভালো চালাক। দেখেন এই যে দেন আছে না, তো দেন এমন একটা অ্যাডভার্বিয়াল যেটা থাকলে জীবনেও প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না, পাস্ট কন্টিনিউয়াস লিখতে হয়। তো এটা কারেক্ট হতো তখন যদি এরকম লিখতাম হি ইজ কামিং নাও। তাহলে টেন্স গুলো বোঝার আগে, আপনারা তো পরীক্ষক চাবে ভুল করেন, তো টেন্স গুলো বোঝার আগে এক অ্যাডভার্বিয়াল দেখতে হবে, দ্বিতীয়ত স্ট্রাকচার দেখতে হবে, এবং অ্যাক্টিভ না প্যাসিভ ফর্ম আছে এটাও বুঝতে হবে। এগুলো যদি বোঝেন বা করতে পারেন তাহলে টেন্স ঠিক যাবে। তাহলে দেখেন প্রথমত তাহলে এখানে আসি স্ট্রাকচারে। তাহলে সাবজেক্টের পর এম হোক, ইজ হোক, আর হোক, এই তিনটার পর কি করব? ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, কারণ এটা অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, রাইট? তো এগুলো বসবে। এবার আসেন একে চেনার জন্য কি কি দিতে হবে। ধরেন এরকম আমরা ওয়ার্ড পেলে চিনবো, যে ধরেন নাও, at this moment, মোমেন্ট হোক বা at this টাইম হোক, দুইটাই হবে, বা at প্রেজেন্ট, বা যদি ভবিষ্যৎ বোঝায় তখন যেমন হি ইজ কামিং টুমরো, ভবিষ্যৎ বোঝালেও এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করা যেতে পারে, বা পরিবর্তন বোঝালে ইট ইজ চেঞ্জিং র্যাপিডলি। তাহলে দেখেন পরিবর্তন বা যে এরকম, বা নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, এগুলো হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ হয়। তাহলে যদি এভাবে বলতাম যে the thief were being caught by the police, ঠিক বলেছি? এটা কোন টেন্স? the thief were being caught by the police, কোন টেন্স? দেখেন আমি কিন্তু এটা বলিনি যে the thief is being caught, আমি বলেছি were being caught। তো were তো পাস্টে বসে, তো এটা পাস্ট কন্টিনিউয়াস হতো, আর is being বললে প্রেজেন্ট, আর caught-টা ম্যাটার না, is-টা ম্যাটার বা were-টা ম্যাটার। তো প্যাসিভ ফর্ম এভাবে দেখতে হবে, ওকে? এবার আসেন তাহলে প্রতিটা ভার্বের প্যাসিভ ফর্ম নিয়ে সাবধান, ওকে? এইবার এখন কিছু ভার্ব লিখবো, এই ভার্ব গুলোকে মুখস্থ রাখেন, কারণ এগুলো নিয়ে আপনাদের সাথে টিচাররা অনেক না, ও বলবে হেনি, পরে বলবে হেনি, এখন বলবে না, দেখি। আচ্ছা সব লক করে থাকেন। কই ছিলাম আমি? তো লক হয়ে গেলাম না। আচ্ছা হ্যাঁ, এই যে এখানে, এদিকে আসি। এই যে কিছু ভার্ব লিখবো, এই ভার্ব গুলো মুখস্থ রাখতে হবে, কারণ কি ভার্ব অফ ইমোশন, ভার্ব অফ সেন্সেস, ভার্ব অফ থিঙ্কিং, এইগুলো ভার্ব কোনোদিন প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না। যেমন আমি যদি লিখি যে আই অ্যাম ফরগিভিং ইউ, ফরগিভ,
এটা কোনোদিন কন্টিনিউয়াসলি লেখা যায় না, এটা দুইটা আনসার হয়, হয় হচ্ছে প্রেজেন্ট INDEFINIT, হয় প্রেজেন্ট ইনডেফিনিট না তো প্রেজেন্ট পারফেক্ট, এই দুইটার মধ্যে একটা আনসার হবে। I forgive you বা I have forgiven you, I am forgiving you হবে না, কারণ কি এই forgive যে ভার্বটা এটা হচ্ছে আপনার এরকম একটা ভার্ব যে আপনি বলতে পারেন ভার্ব অফ ইমোশন, আপনি ক্ষমা তো এটা একবারে প্রক্রিয়াধীন সবসময় করতে পারেন, ঠিক না? তো এইটার কন্টিনিউয়াস টেন্স লেখার দরকার হয় না, তাহলে এরকম ভার্ব অফ ইমোশন, ভার্ব অফ সেন্সেস, ভার্ব অফ ফিলিং কি কি আছে দেখেন, ফরগিভ, লাভ, ডিজায়ার বা ওয়ান্ট, উইশ, তারপরে হেয়ার, সি, নোটিস, টেস্ট, স্মেল, লুক, তারপরে রিয়ালাইজ, রিমেম্বার, কিপ, কনসার্ন, ও। তাহলে এই যে এই ভার্ব গুলো দেখলে আপনি কোনোদিন কোন টেন্সে লিখবেন না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করবেন না, তাহলে কোন টেন্স করবেন, প্রেজেন্ট ইনডেফিনিট, আর ইনডেফিনিট না আনসার থাকলে কি আনসার দিবেন, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে যদি এভাবে বলি যে সুইমিং আ গুড হ্যাবিট, তাহলে এটা কোন টেন্স, সুইমিং আ গুড হ্যাবিট এটা কোন টেন্স, প্রেজেন্ট, প্রেজেন্ট, ইয়া। কারণ দেখেন যদি এভাবে বলতাম যে দে আর সুইমিং এন্ড ইট ইজ এ গুড হ্যাবিট, তো দে আর সুইমিংটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ কি এম ইজ আর এর পর আইএনজি যদি না থাকে, এমনি আইএনজি আলা যত ওয়ার্ডই থাকবে ওগুলো কি প্রেজেন্ট ইনডেফিনিট, মানে আইএনজি আলা ওয়ার্ড কিন্তু এম ইজ আর নাই, তাহলে ওটা ইনডেফিনিট। আর যদি এম ইজ আর এর পর আইএনজি থাকে তাহলে কন্টিনিউয়াস। এটা মাথায় রেখে এদিকে খেয়াল রাখবেন যে নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট বা এরকম কোনো টাইম আছে কিনা, বা ভবিষ্যৎ বুঝাইতে এইভাবে অতীত ভবিষ্যৎ বা খুব তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে এরকম বুঝাচ্ছে কিনা, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করবেন, আর এই ওয়ার্ড গুলো থাকলে আর ভুলেও প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাবেন না। তো এইটা মনে রাখলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ঠিক হয়ে যাবে। চলেন এবার প্রেজেন্ট পারফেক্টে যাই। খাতা দেখে তুলে নেন, এদিকে আসি। যদি এভাবে দেখেন যে প্রেজেন্ট পারফেক্ট, বন্ধুরা যদি এভাবে লিখি আই হ্যাভ আ মোবাইল, এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। কেন? কারণ এটা তখন পারফেক্ট হয় যে আই হ্যাভ BOUGHT bought a মোবাইল, তাহলে যে হ্যাভ এর পর মানে V3, মানে V3 না থাকলে, হ্যাভ বা হ্যাজ এর পর V3 যদি না থাকে তাহলে ও কোনোদিন প্রেজেন্ট পারফেক্ট হয় না, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে বুঝতে পেরেছেন প্রেজেন্ট পারফেক্ট করতে গেলে আপনাকে কি লাগবে, হ্যাভ বা হ্যাজ এর পর V3, হ্যাভ বা হ্যাজ একা থাকলে কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট। থ্যাংক ইউ। এবার আসেন, তাহলে এটার স্ট্রাকচারটা একটু দেখে নেন। সাবজেক্ট, এরপরে হ্যাভ বা হ্যাজ দিয়ে কি থেমে যাব নাকি V3 দিয়ে এক্সটেনশন দিব? তাহলে দেখেন আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক, কিন্তু শি থাকলে কি হবে, শি হ্যাজ। দা গ্লাসেস থাকলে হ্যাভ হবে না হ্যাজ হবে, দা গ্লাসেস, the glasses have been broken, ঠিক আছে?
তাহলে আপনারা সাবজেক্টটাকে খেয়াল করবেন যে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন, সবকিছু দেখার পর হ্যাভ বা হ্যাজ কে ঠিক করবেন, হ্যাভ হবে না হ্যাজ হবে, দিয়ে কি করবেন V3 দিবেন, তাহলে কি পাবেন প্রেজেন্ট পারফেক্ট কে। তো এটা এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এটার অ্যাডভার্বিয়াল গুলো এভাবে রাখেন যে জাস্ট নাও, তারপরে yet, recently, ever, just now, yet, recently, ever, এই কয়টা একটু ভালোভাবে দেখেন, ঠিক আছে। এবার যদি এভাবে দেয় you ever go to Dhaka, ঠিক লিখেছি you ever go to Dhaka, তাহলে কি হবে ঠিক, এখানে আপনাদেরকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একে যে ইন্টারোগেটিভ, তো ইন্টারোগেটিভ বানাতে হবে, দ্বিতীয়ত এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে হবে, কারণ কি এভার আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট আবার কি হইতে হবে ইন্টারোগেটিভ, তাহলে ইন্টারোগেটিভ হলে হ্যাভ মানে ইউ এর সাথে হ্যাভ যাই, তাহলে হ্যাভটাকে আগে রাখতে হবে, তাই হ্যাভ ইউ এভার গো কি হয়ে যাবে গন টু ঢাকা, গট ইট। সো এটা যদি পারফেক্ট টেন্স আনতে হয় তাহলে এভাবে হবে যে হ্যাভ ইউ এভার গন টু ঢাকা, এটা আনবেন, ঠিক আছে। আর বিফোর বা আফটার এর পর যদি প্রেজেন্ট টেন্স থাকে, কি থাকে প্রেজেন্ট টেন্স, যেমন আই উইল গো এরকম, তো তখন আপনি কি করবেন পরেরটা মানে প্রেজেন্ট পারফেক্ট আনসার করতে পারবেন, কারণ আই উইল প্রেজেন্ট দিয়ে আছে, তাহলে বিফোর বা আফটার এর পর যদি প্রেজেন্ট টেন্স থাকে যেমন উইল টুইল বা ফিউচার ইনডেফিনিট থাকে, তখন পরে আপনি পাস্ট পারফেক্ট দিতে পারবেন, যেমন আই উইল গো আফটার আই হ্যাভ ফিনিশড ইট, কারণ ওখানে উইল ছিল বলে আই হ্যাভ ফিনিশড ইট দিচ্ছেন, ঠিক আছে। তাহলে এটা একটু লিখে দিই যে প্রেজেন্ট বা ফিউচার ইনডেফিনিট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিতে পারবেন, যেমন after I have finished it, so এতো। তাহলে দেখেন আমরা প্রেজেন্ট পারফেক্টের দেখছি যে হ্যাভ বা হ্যাজ যদি একা বসে কিছু হবে, মানে ওইটা কি প্রেজেন্ট পারফেক্ট হবে না প্রেজেন্ট ইনডেফিনিট হবে ইনডেফিনিট, কিন্তু হ্যাভ হ্যাজ এর পর V3 থাকলে প্রেজেন্ট পারফেক্ট। যদি এরকম থাকে দা মোবাইলস, তাহলে হ্যাভ দিবেন না হ্যাজ দিবেন হ্যাভ, রহিম হ্যাভ দিবেন না হ্যাজ দিবেন রহিম হ্যাজ। আর যদি এভাবে বলতাম যে আই হ্যাভ, যদি বলতাম দে হ্যাভ প্লে না প্লেড প্লেড। তো এই জিনিসগুলো ঠিক করার পর আমরা যেটা দেখবো ওইটা হচ্ছে, যেমন দেখেন আমি যদি এভাবে বলি যে আই গট দ্য লেটার ইয়েট, মানে আই নট গট দ্য লেটার ইয়েট, আমি কি ঠিক বলেছি আই নট গট দ্য লেটার ইয়েট, তাহলে ঠিক কি হতো I have not gotten the letter yet, বা রিসিভ থাকলে আরেকটু ভালো হতো, তো I have not received the letter yet। তাহলে যে yet আছে, রিসেন্টলি আছে, এভার আছে, জাস্ট নাও, এগুলো থাকলে আপনারা বুঝে নেবেন যে ভাই এখানে অন্য কিছু বসবে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকেই বসতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্টের পর এটা যদি লিখতাম যে the work have been done by you, এটা কোন টেন্স সব তো ঠিক আছে না, সব ঠিক আছে
কি ভুল আছে? এত কনফিউশন থাকলে হবে? দ্য ওয়ার্ড যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো হ্যাজ বিন, তো ডান বাই ইউ, তাহলে হ্যাজ বিন ডান, তাহলে আমি বুঝতে পারছি হ্যাজ দিয়ে V3 আছে, তারপর আরেকটা V3 তো করতে হচ্ছে, কিছু কারণে কারণ এটা প্যাসিভ ফর্ম, সো এটা কি প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ফর্ম। আর কিভাবে হলো, এই যে এই জিনিসগুলো খেয়াল করা, যে কোথায় হ্যাভ হয় কোথায় হ্যাজ হয়, এগুলো ভুল করলে তো ভয়েস ভুল যাবে, ন্যারেশন ভুল যাবে, সব ভুল যাবে, সো সাবধান। ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্টের পর এবার দেখবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা নিয়ে দুইটা কথা বললে শেষ, আমিও ছুটি দিতে পারবো। তা আসেন ওই দুইটা কথা বলে দিই। আর বুঝতে পারছেন টেন্স গুলো কিভাবে পড়তে হবে? একে আপনাকে স্ট্রাকচার মনে রাখতে হবে, কিভাবে বসে সেটা মনে রাখতে হবে, অ্যাডভার্বিয়ালস গুলো মনে রাখতে হবে, দিয়ে কোয়েশ্চেন কি আসছে সেটা দেখতে হবে। এগুলো করে যদি টেন্স পড়েন সব টেন্স পারবেন, আর এগুলো যদি না করেন সবগুলো ভুল হবে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর যেটা হবে এটা এভাবে, যে সাবজেক্ট প্লাস হয় হ্যাভ না তো হ্যাজ, ঠিক না, প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, সব সময় এটা। যেমন আই, তাহলে হ্যাভ বিন না হ্যাজ বিন? I have been reading here for 2 hours. Are she have been na has been? Has been waiting since morning. তাহলে এখানে একটা জিনিস দেখবেন, যে যে হ্যাভ বিন বা হ্যাজ বিন দিয়ে ভার্ব প্লাস আইএনজি, সিন্স আর ফর এই দুটার পরে ইউজ হয়। ফর হচ্ছে সময়ের জন্য, সিন্স হচ্ছে অনির্দিষ্ট সময়ের জন্য। জানেন, ফর 2 দিন 5 দিন 10 দিন 1 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা ফর। আর অনির্দিষ্ট সময় হলে সিন্স মানডে, সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, ইভিনিং কতক্ষণ জানি না, মর্নিং এর কতক্ষণ জানি না, বা হচ্ছে সিন্স সামার, তাহলে ভাই একবারে গ্রীষ্মকালই কাটাই দিচ্ছেন, তাহলে আপনি জানেন না যে কতক্ষণ, তাহলে অনির্দিষ্ট হলে সিন্স, আর নির্দিষ্ট হলে সিন্স আর ফর পেলে কোন টেন্স ইউজ করবেন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, কেউ কি এটার প্যাসিভ ফর্ম বলতে পারবেন? দাঁড়িয়ে যে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ ফর্ম আমি বলে দিলাম, একজনা। কেউ পারবেন? সোজা করে দিই আপনাদেরকে, এভাবে যদি আসে, দা he has been doing the works. ভয়েস কে পারেন ভালো? ভয়েস কে পারেন হাত তুলেন ভালো, কেউ আছে? হাই, এত নার্ভাস হলে হবে? তাহলে দেখেন এইখানে একটা বোঝার বিষয় আছে, টেন্সের যেমন অ্যাক্টিভ প্যাসিভ ফর্ম আছে, ভয়েসে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস করি না, তো এখানে বিষয়টা কি জানেন, অ্যাক্টিভে সাবজেক্ট কাজ করে বলে ওর যেটা নরমালি টেন্সের স্ট্রাকচার ওইটাই বসে, কিন্তু প্যাসিভে অবজেক্টকে জোর করে কাজ করে, রাইট? ওই কারণে ওই স্ট্রাকচারও তখন মানে না। ও তখন কি করে জানেন, আমি যখন ভয়েস করবো তখনও বলবো, দেখবেন যে অবজেক্ট আগে আসে, অবজেক্ট এসে অক্সিলারি ভার্ব একটা এক্সট্রা নেয়, মেইন ভার্বকে V3 করে, একটা প্রিপোজিশন বসে এবং সাবজেক্টকে অবজেক্ট বানায়। তো আমি ওটা ভয়েসের ক্লাসে বলেই দিব, কিন্তু এখন একটা জিনিস দেখেন, যে হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্কস, তাহলে এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? এটার প্যাসিভ ফর্ম তাহলে এরকম হয়, যে কি অবস্থা, দ্য ওয়ার্কস যেহেতু আছে হ্যাভ, কারণ ওয়ার্কস তো প্লুরাল আর হি তো সিঙ্গুলার, বলে এখানে হ্যাজ ছিল, এখানে হ্যাভ, তাহলে দ্য ওয়ার্ক হ্যাভ বিন
the work have been, তাহলে কয়টা অক্সিলারি ভার্ব হলো? দুইটা না? এখানেও কয়টা ছিল? দুইটা না? তাহলে আপনি তিনটা বানাবেন, কি দিয়ে? being. doing কে কি করবেন? তাহলে এই যে এটা না দেখেই আপনি কিন্তু এখানে বলতে পারেন যে ভাইয়া এটা প্যাসিভ ফর্ম। কিভাবে? ওয়ার্ডস আগে আছে have been being done, এটা হচ্ছে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম। তো আপনারা নেক্সট ক্লাসে আসার জন্য আমি কিন্তু প্রেজেন্ট টেন্সের যে কোশ্চেন গুলো আসে বা আনসার যেগুলো বলে দিয়েছি, এখন আপনাদের কাজ হচ্ছে পাস্ট আর ফিউচারের কোশ্চেন আনসার দেখে পড়া, বোঝা, অ্যানালাইসিস করা, এবং আমি নেক্সট ক্লাসে নিজেই আপনাদেরকে পাস্ট আর ফিউচার বোঝাই দিব।